ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা সবার? তোমাদের তো মনে হয় স্যার ভালো আসসালামু আছেন আলাইকুম স্যার? ভাইয়া। অনেক সুন্দর একটা ভ্যাকেশন পেয়ে গেছো। ওয়ালাইকুম আসসালাম। আমার এবার এই মাঝখানে বরিশাল গেছিলাম, বুঝছো, যে ইউনিভার্সিটির ফিল্ড ওয়ার্কের একটা কাজে। ওখানে যে আবার শরীর খারাপ হয়ে গেছে, তো এরপরে 1 উইকের পরে এরপর আবার ফেরত চলে আসতে হয়েছে আর কি। তো এই ঠান্ডা এমন সমস্যা, তো এখন তো আবার ওরকম কোভিড আবার হঠাৎ করে আপরাইজ হওয়া শুরু করছে। তো এর জন্য এরকম রিস্ক না নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি আর কি। তো এখন এখানে বাসার মধ্যে রেস্টে আছি। ওকে, সো তাহলে তোমাদেরকে লাস্ট ক্লাসে ওই দিন মোস্ট প্রবাবলি তোমাদেরকে মনে হয় কয়টা ভিডিও দিছি সাথে, নাকি ভিডিও কোনো লিংক দিছিলাম ইউটিউবের ও লেভেলস ব্যাচের? ইয়েস ভাইয়া। Yes, sir. ওকে, সো ওগুলি তোমাদেরকে দেখতে বলছিলাম, যে ওগুলি থেকে দেখলে পরে তখন আমাদের কয়েকটা ব্যাপার ওরকম ক্লিয়ার হবে। তো এখন আমরা আজকে ক্লাস নাম্বার 10 ওই চ্যাপ্টার 2 তেই। তোমাদের স্কুল থেকে কি কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো টিউটোরিয়ালের কিছু বলছে উইলস থেকে? নো স্যার, বলেনি। ওকে, সো তাহলে পরে ওইটা কোনো সমস্যা না। আর এখন যে অবস্থা, এডুকেশনাল ইনস্টিটিউশন খুলবে 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 করতে করতে 1 বছর কাটায় ফেলছে, এখন ওদের খোলার কোনো নাম নাই, বুঝছো। তো এখন এখানে আসলে আনফরচুনেট একটা ব্যাপার যে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলাই শুধু এরকম বন্ধ আছে, বাট ওই যে বাচ্চাদের হেলথ নিয়ে কখনো এরকম রিস্ক নিবে না আর কি গভর্নমেন্ট। তো এর জন্য ওরা এতদিন ওয়েট করছে। সো তাহলে এখন আবার যখন করোনা আপরাইজ হওয়া শুরু করছে, এখন খুলে দিলে পরে তখন গভর্নমেন্টকে সবাই কোয়েশ্চেন করবে আর কি। তো এর জন্য ওরা ওরকম রিস্ক নিতেছে না। দেন আরো বাজে একটা জিনিস হয়েছে যে আমাদের ইউনিভার্সিটির টিচারদের, ওদের ওই যে ভ্যাকসিন আসছে না, তো ভ্যাকসিন তো অনেকজন এরকম নিছে। তো আমাদের ইউনিভার্সিটি টিচারদের মধ্যে একজন যে প্রো ভিসি, ঠিক আছে, ভাইস চ্যান্সেলরের একদম সেকেন্ড পজিশনে, যে উনার ভ্যাকসিন নেওয়ার 1 মান্থের পরে আবার করোনা হয়েছে, বুঝছো। এর জন্য ভ্যাকসিনও কতটুকু এফেক্টিভ আর ভ্যাকসিনে কতটুকু সাইড এফেক্ট কি আছে না আছে ওইসব ব্যাপারগুলো নিয়ে অনেকজনই এখন ভয়ে আছে। তো এটার জন্য মানুষজন ভয়ে হসপিটালেও যায় না, ভয়ে মানুষজন ভ্যাকসিন নেয় না, যে ভ্যাকসিনের জন্য আবার কোনো সমস্যা হয় নাকি, বুঝতে পারছো। এইগুলা জিনিসের জন্য আসলে কি বলছো বুঝি নাই। স্যার ভ্যাকসিনের পরেও করোনা কেন হয়েছে? ওইটাই তো, ওর জন্যই আর কি মানুষজন সাসপেক্ট করতেছে যে ভ্যাকসিনের মধ্যে কোনো প্রবলেম আছে নাকি না, বা এটার কোনো সাইড ইফেক্ট আছে নাকি না, ওর এটা কয়দিন পরে ইফেক্টিভ হয়, ওর কতদিন ধরে তার ইফেক্টিভনেসটা কাজ করে এন্ড এভরিথিং, ওই জিনিসটা কেউ ঠিক মতো এরকম বলতে পারতেছে না আর কি। স্যার রুমার্স তো শুনেছি যে ভ্যাকসিন নিলে কি তাইলে স্যার এর মধ্যে ক্লাস মানে 30 তারিখে খুলবে না? এটা মনে হয় না খুলবে। কন্ডিশনের মধ্যে খুলবে, তো মনে হলো কি রোজার পর খুলবে অবভিয়াসলি। মেবি হবে না। রোজার ঈদের পর খোলাটাই এখন পর্যন্ত সবচেয়ে প্রবেবল একটা টাইম, বিকজ কয়দিন পরে রোজা শুরু হয়ে যাবে, ওরকম টাইমে ওরকম খুলবেও নাকি এমন কোনো গ্যারান্টি নাই, বুঝছো। তো এখন এগুলো কোনোদিনও হবে না, কারণ বাঙালি মানুষ যে কেয়ারলেস। সো আমার মনে হয় 3 বছর কেন 4 বছর পরও মনে হবে। ওই তো এখন বাংলাদেশি মানুষ কেয়ারলেস, এটা ঠিক আছে। ইউকে তে তো মনে করো যে ওরা তো এত কেয়ারফুল থাকে এন্ড এভরিথিং, বাট ওদেরও তো কোনো দিক দিয়ে তো কমাইতে পারতেছে না। তো ওদের ওখানের জন্য তো আসলে এক্সপ্লেনেশন ওরকম ঠিক মতো বলা যায় না। দেন মনে করো যে অন্য এত বড় বড় হাই অফিসিয়ালস এন্ড এভরিথিং, ওরা যত রকমের প্রোটেকশনে থাকে, ওদের নিজেদের ভিলার মধ্যে নিজেদের বাংলোর মধ্যে থাকে ওরা, তাইলে পরে ওরা কোভিড এফেক্টেড হয়ে যায় এন্ড এভরিথিং। সো ওরকম কেমন টাইপের প্রিকশন নিলে কিভাবে করে এটাকে আটকানো যায় এন্ড এভরিথিং, এটা আসলে বোঝা যাইতেছে না, বুঝছো। যে ওরা এত এত প্রোটেকশন নিয়ে এন্ড এভরিথিং ওরাও আটকাইতে পারতেছে না, তো তাহলে আমাদের বাংলাদেশের মতো এরকম ডেভেলপিং কান্ট্রির মধ্যে তো এটা আসলে এক্সপেক্টেডই না। এই যে দেখো না, আজকে সকালবেলা খেলা দেখতে বসছে, বুঝছো, যে 4টা বাজে উঠে খেলার কথা বলে না তো হারো পার্টি, খেলা দেখে লাভ নাই। 4টা বাজে উঠে খেলা দেখতে বসছি, তামিমের আউটটা দেখে রাগে টিভিটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি। মানে কি যে অবস্থা। রাগে টিভি অফ করতে গিয়েছিল, আমি তো টিভি ভাঙতে গিয়েছি।
তো ওরকম তামিম আউট হওয়ার পরে টিভি অফ করে ওরকম বসে গেছি যে এইসব খেলা দেখে কোনো লাভ না। ওরা গেছে বিদেশে, সুন্দর একটা দেশে যায় সেলফি তুলতেছে, কয়টা ছবি টবি তুলে এরপর বাংলাদেশে আবার চলে আসবে। ইয়েস, বুঝছো? ছবি তুলে আর বড় বড় নিউজিল্যান্ডে গেছে মিষ্টি খেয়ে তারপর ওইটাই। জাস্ট গোল্ডেন ডাক মিষ্টি। ওকে, সো আমাদের অনেকদিন পর আজকে আমরা ক্লাস করতেছি। সো লাস্ট ক্লাসে কেমন জিনিসগুলো পড়ছিলাম ওই জিনিসটা আমি ছোট একটা রিক্যাপ বলে দেই, যে তোমাদেরকে লাস্ট ক্লাসে টাইপস অফ ফোর্সেস, যে Sir, I love about the ফান্ডামেন্টালি, nuclear force. হ্যাঁ, যে সো weak আর strong. ফান্ডামেন্টালি বলতেছি, ফান্ডামেন্টালি আমাদের যে চারটা টাইপ অফ ফোর্স গুলি আছে, এই ফোর্স গুলাই হলো আমাদের অন্য সবগুলা ফোর্সের মেইন টপ অফ দা ব্রাঞ্চ। যে অন্য যতগুলি ফোর্সের তুমি নামই বলো, যে অনেকগুলি ফোর্সের আমাদের লিস্ট করা যায়, যে টাইপস অফ ফোর্স যদি তুমি লিস্ট করো, মনে করো ওয়েট, ফ্রিকশন, পুশ, পুল, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, দেন ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক অ্যাট্রাকশন হতে পারে, রিপালশন হতে পারে, দেন ম্যাগনেটিক ফোর্স, এরপর আপথ্রাস্ট, ড্র্যাগ ফোর্স, এরকম অনেক অনেক ফোর্সের নাম তোমরা স্ট্যান্ডার্ড 7 এ শুনে আসছো। বাট এই যে যতগুলি ফোর্স আছে, দেন আর ওই যে যেই দুইটার কথা বলতেছিলা, যে নিউক্লিয়ার ফোর্স দুইটা, যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এন্ড উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলো এখন আমাদের এত ডিটেইলসে কিছু জানতে হবে না, জাস্ট আমরা নাম জেনে রাখছি যে এখানে ফোর্সেস সাচ এস গ্র্যাভিটেশনাল অর ইলেকট্রোস্ট্যাটিক। তো তার মানে they don't even expect you to know about the nuclear force now. ঠিক আছে, যে তোমরা এখন যেমন লেভেলে আসো, তোমাদের এই ক্লাসের জন্য তোমাদের নিউক্লিয়ার ফোর্সটা কি জিনিস এটা জানতেও হবে না। আমি জাস্ট আলাদা করে বলে রাখছি যে এই জিনিসটা এক্সিস্ট করে, এটা আমরা বড় হইলে আরো ডিটেইলে পড়বো। ঠিক আছে, তো এখন বেসিক্যালি আমরা যেগুলা নিয়ে ডিল করব, যে গ্র্যাভিটেশনাল এন্ড ইলেকট্রোস্ট্যাটিক অর ইলেকট্রোম্যাগনেটিক। কেউ কিছু বলছো? স্যার পুশ পুল কি গ্র্যাভিটেশনাল? না, পুশ এন্ড পুল এগুলা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। যে আমরা কোন একটা কিছু পুশ করতে গেলে পরে তখন আমাদের কি করবে, হাতের ইলেকট্রন গুলার সাথে যেই অবজেক্টটাকে পুশ করতেছে ওই অবজেক্টের ইলেকট্রনের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করবে। সো তাহলে ওখানের মধ্যে এরকম একটা পুশিং ফোর্স থাকে। পুশিং, এই যে ফ্রিকশন, পুশ, পুল, নরমাল রিঅ্যাকশন, ইলেকট্রিক, ম্যাগনেটিক, আপথ্রাস্ট, ড্র্যাগ, এই সবগুলি ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের আন্ডারে। ঠিক আছে, সবগুলি ফোর্সের মধ্যে এখানে আমাদের চার্জ এন্ড ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড। ঠিক আছে, এইসবের ডিটেলস আমরা যাব না, আমরা জাস্ট এখন আজকের জন্য যে ব্যাপারগুলো দেখব এটা স্টুডেন্ট বুক থেকে। ঠিক আছে, যে ফার্স্ট অফ অল এখানের মধ্যে তারা আমরা স্টুডেন্ট বুকটা একটা ছোট রিভিউ করে যাবে, যে এখানের মধ্যে এই গাড়িটা যে স্টেশনারি দাঁড়ায় থাকে আর কোন একটা মানুষ যদি গাড়িটাকে পুশ করে, তো তখন তার উপরে কেমন কেমন ফোর্স গুলি কাজ করতেছে এগুলা নিয়ে আমরা দেখব। ঠিক আছে, দেন এর পরের ক্লাসে আমাদের টাইপস অফ ডিফরমেশন নিয়ে আমাদের টপিকটা আসবে। ওখানে মধ্যে হুকস ল নামের একটা ল তোমরা স্ট্যান্ডার্ড 7 এর নাম শোনার কথা, যে ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য যে ফোর্স অ্যাপ্লাই করলে পরে ডিফর্ম হবে, ফোর্স ছেড়ে দিলে পরে সে আগের পজিশনে ফেরত চলে আসে। তো এমন টাইপের ম্যাটেরিয়াল গুলি নিয়ে আমরা ডিসকাস করব। সো এখন লেটস স্টার্ট উইথ দ্য স্টুডেন্ট বুক। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, ফোর্সেস আর সিম্পলি পুশেস এন্ড পুলস of one thing on another. কেমন? Sometimes we can see their effects quite clearly. যে মাঝে মাঝে কোন একটা কিছু ধাক্কা দিলে পরে ওটা পড়ে যায়। দেন এরকম কয়েকটা জিনিস আমরা কি করতে পারি, তাদের ইফেক্ট গুলো একদম ভিজিবলি সামনাসামনি দেখতে পারি। যে বলতেছে কি ইন ফিগার 2.1, যে ফিগার 2.1 এ যে এখানের মধ্যে এই যে বানজি জাম্পার, যে তারা কি করে ওরকম একটা ইলাস্টিক একটা রোপের এন্ডে তাদের ওরকম বডিটা বেঁধে রাখে, দেন তারা কি করে অনেক উপর থেকে ওরকম জাম্প করে, দেন ওই বানজি রোপটা আস্তে আস্তে ওরকম এক্সটেন্ড করবে, দেন আবার সে কি করবে উপরে উঠে যাবে এমন টাইপের। ঠিক আছে, অনেকগুলি মুভিতে এন্ড এভরিথিং অনেক কিছু এরকম দেখায়, অনেকজন তোমরা রিয়েল লাইফেও এক্সপেরিয়েন্স করতে পারো।
সো এখন যদি এখানে টাকা মধ্যে কি থাকে। বলতেছে, the tug is pulling the tanker, the bungee jumper is being pulled to the earth by the force of gravity, যে কোন একটা অবজেক্ট উপর থেকে এরকম ছেড়ে দিলে পরে সে নিচে নেমে যায় কেন, বিকজ গ্র্যাভিটি অফ দ্য আর্থ তাকে কি করতেছে, নিচের দিকে পুল করতেছে। and then hopefully before meeting the ground being pulled back up by the stretched elastic rope, so তাহলে বলতেছে গ্রাউন্ডে রিচ করার আগে হোপফুলি কি করবে, রোপটা আবার মানুষটাকে বাঁচাই দিবে, যে গ্রাউন্ডে যদি এত উপর থেকে এসে যদি হিট করে তো তাহলে তো সে ভর্তা হয়ে যাবে। তো এর জন্য এটা যেন না হয়, এর জন্য কি করতেছে, বলতেছে যে হোপফুলি ওই রোপটা কি করতে পারবে মানুষটাকে, বিফোর হি রিচেস দ্য গ্রাউন্ড, তাকে আবার আটকায় উপরে তুলে নিয়ে আসতে পারবে আর কি, এমন টাইপের ব্যাপার। আর সেই ইলাস্টিক রাবার যদি ছিঁড়ে যায় তখন তো গ্রাউন্ডে এসে মিট করবে। হ্যাঁ ওই জিনিসটাই তো, এর জন্য এগুলা কেয়ারফুলি ওরকম অনেকবার হয়েছে কিন্তু এটা আবার। যারা নাকি এগুলা রোপ গুলা কম ম্যানুফ্যাকচার করে তারা এগুলা জিনিসের জন্য কেয়ারফুলি ওরকম টেস্ট করে নেয়, যে প্রতিটা জাম্পের আগে তারা ওরকম ডামি দিয়ে আবার টেস্ট করে নেয় যে ওই রোপটা এখনো স্ট্রেংথ এনাফ আছে নাকি, যে মানুষটার ওয়েটটাকে সে ব্যালেন্স করতে পারবে নাকি না, ওই জিনিসটা কি করে সে টেস্ট করে নেয় কোন একটা ডামি দিয়ে, বুঝছো? তো এরপরে বলতেছে the force applied by the crusher permanently changes the shape of the cars, এই যে আমাদের কার ক্রাশিং যেই সব এরিয়া গুলি থাকে, যে গাড়িগুলাকে ওরকম কি করে ফেলে, ওল্ড এন্ড অ্যাক্সিডেন্ট করা ওইসব গাড়িগুলাকে ওরকম ক্রাশ করে ফেলে আর কি। তো এই কথাগুলো বলতেছে। তো এখন এখানের মধ্যে বলতেছে কি যে in this chapter we will discuss different types of forces and look at their effects on the way that objects move, so তাহলে ফোর্স গুলি কিভাবে মুভিং অবজেক্ট কে এফেক্ট করে আর অবজেক্টদের উপরে কেমন কেমন টাইপের ইফেক্ট রাখে, ওইসব ব্যাপারগুলো আমরা দেখবো। যে এই ব্যাপারগুলো তো আমরা লিস্ট করছিলাম আগে, যে ফোর্সেস ক্যান ডু সার্টেন টাইপস অফ থিংস, যে ফোর্স কি কি করতে পারে, ফোর্সেস ক্যান চেঞ্জ দ্য স্পিড, শেপ এন্ড ডিরেকশন অফ মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট, তো এমন জিনিস বলছিলাম। দেন ফোর্সেস অন আ স্টেশনারি কার, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স নামের একটা ফোর্স কাজ করে। নরমাল ওয়ার্ডটার মানে কি বলছিলাম, নরমাল মানে বলছিলাম যে পারপেন্ডিকুলার, যে রাইট অ্যাঙ্গেলস, ওকে, যে 90 ডিগ্রি ক্রিয়েট করবে, যে সারফেসের সাথে কন্টাক্টে থাকবে ওই সারফেসের সাথে কি করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এমন। তো এখন এখানের মধ্যে অল সর্টস অফ ফোর্সেস এখানের মধ্যে লিস্ট করা আছে। তো অল সর্টস অফ ফোর্সেস এর মধ্যে এখানের মধ্যে বলতেছে কি যে if you are to study forces first you need to notice them, কেমন, as we have already said sometimes they are easy to see and the effect is obvious. Look at figure 2.2, এই যে মানুষটা যে কি করতেছে, ধাক্কা দিতেছে গাড়িটাকে, and try to identify any forces that you think are involved, যে মানুষটা একটা গাড়িকে ধাক্কা দিতেছে, তো এখন গাড়ির উপর কি কি ফোর্স কাজ করতেছে এটা কি তুমি বলতে পারবা নাকি না। তো এখন প্রত্যেকটা জিনিসেরই তো একটা ম্যাস আছে, তো তাহলে ম্যাস থাকা মানে কি, ইট হ্যাজ ওয়েট, তো তাহলে পরে গাড়িটার কি করতেছে, ওয়েট কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, যে আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে গাড়িটাকে নিচের দিকে পুল করবে, তো এইটা একটা ফোর্স। দেন এখন গাড়ির টায়ার গুলি, হ্যাঁ গাড়ির টায়ার গুলি কি করতেছে, রোড সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে, তো তাহলে গাড়ির টায়ার গুলির এখান থেকে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে। দেন লোকটা যে গাড়িটাকে সামনের দিকে ধাক্কা দিতেছে, সো তাহলে এটা কি, পুশিং ফোর্স ফ্রম দ্য ম্যান, তো মানুষটা যে গাড়িটার উপরে পুশ করতেছে, সো এরকম একটা পুশিং ফোর্স। দেন আমরা ওই ফোর্সের লিস্টের মধ্যে একটা ফোর্সের নাম লিখছিলাম ফ্রিকশন। এই ফ্রিকশন ফোর্সটা কি করে, এই ফ্রিকশন ফোর্সটা আসলে আমাদের মুভমেন্ট এইটার জন্য ইনিশিয়েট হয়, আবার এইটা আবার মুভমেন্টকে কি করে, অপোজও করে। তো এই ফ্রিকশনের ব্যাপারে আমরা একটা ডিটেইলস এর ব্যাপার দেখবো আমরা আজকে, হোপফুলি আমাদের ক্লাস টাইমের মধ্যে কভার করা যাবে। তো যেই ব্যাপারটা বলতেছি যে এখানের মধ্যে কি করবে, তুমি কোন একটা অবজেক্টকে ধাক্কা দিতেছো, যে মনে করো কোন একটা হেভি শেলফ আছে, তো তুমি কোন একটা হেভি শেলফকে কি করতেছো, পুশ করতেছো, তাহলে যেন হেভি শেলফটা কি করে, মুভ করে। তো এখন শেলফে ধাক্কা দিছো, এখন ধাক্কা দিলেই যে সে মুভ করবে এমন তো কোনো কথা নাই, তো কেন, তুমি তো ধাক্কা দিছো, তাহলে why is not the shelf moving, because শেলফ কি করবে, এই মুভমেন্টটাকে অপোজ করতে চাবে। তো ফ্রিকশন হলো এমন একটা ফোর্স যে কি করে,
মুভমেন্টকে অপোজ করে, যে কোন একটা কিছু মুভ করতে গেলে ওটাকে কি করে, বাধা দিবে, যে তাকে মুভ করতে দিতে চাবে না, এমন টাইপের একটা জিনিস। তো এখানের মধ্যে কি এক্সপ্লেন করে ওটা আমরা দেখবো। এই যে মানে কি ফ্রিকশন নিউটনস অপোজিং থার্ড দ্য ল? মোশন। হ্যাঁ বলো। মানে কি স্যার নিউটনস থার্ড ল এর মতো, যে অপোজিট এইটা নিউটনস থার্ড ল এর ব্যাপারটা অন্য একটা জিনিস, যে এখানে কোন একটা অবজেক্ট আসলে কেন মুভ করে ওই ব্যাপারটা যখন এক্সপ্লেইন করব তখন এটা বলবো। যে বলতেছিলাম না যে ফ্রিকশন অ্যাকচুয়ালি কি, ফ্রিকশন যদি না থাকতো, বুঝছো নাদিফ, ফ্রিকশন যদি না থাকতো আমরা কিন্তু অ্যাকচুয়ালি হাঁটা চলাও করতে পারতাম না। আমরা যে মুভ করি না, আমরা যে গ্রাউন্ডে হাঁটি, ইফ ফ্রিকশন ওয়াজ নট দেয়ার আমরা কিন্তু কখনো মুভ করতে পারতাম না, বুঝছো। আমরা কিন্তু ফ্রিকশন ইউজ করে মুভ করি। কিভাবে? আমরা গ্রাউন্ডকে বোকা বানাই, ঠিক আছে। গ্রাউন্ডকে কিভাবে করে বোকা বানাই? সামথিং লাইক দিস, যে আমরা কি করি, আমি যদি সামনে মুভ করতে চাই, আমি আমার পা, যে মনে করো এই যে লোকটা কোথায় যাওয়ার ট্রাই করতেছে, সামনে মুভ করার ট্রাই করতেছে না, বলো তো নাদিফ। ইয়েস স্যার। এখন দেখো তো তার পাটা কেমন টাইপের সে করে রাখছে। সে তার পাটাকে এমন করে রাখছে যে সে কি করবে, গ্রাউন্ডের উপরে একটা টুয়ার্ডস রাইট একটা ফোর্স এক্সার্ট করবে, নাকি? যে সে তার হিলটা দিয়ে, সে তার জুতাটা দিয়ে গ্রাউন্ডকে কি করতেছে, পিছে একটা ফোর্স দিতেছে। সো এখন এইখানের মধ্যে কি করবে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। তো ওইটার জন্য মানুষের উপরে সে কি করে, একটা ফরওয়ার্ড ফোর্স দেয়, বুঝছো। এই ব্যাপারটা আমরা আসবো। সো গাড়ি যখন নাকি অ্যাকচুয়ালি মুভ করে, জানো নাদিফ কি করে, গাড়ি যখন নাকি অ্যাকচুয়ালি মুভ করে, ইঞ্জিন গাড়ির টায়ার গুলাকে কিন্তু এই ডিরেকশনে ঘোরায়। যে গাড়িটা মনে করো সামনে যাবে, তো গাড়ির টায়ারটা, এই যে গাড়ির টায়ার ঘুরবে এই ডিরেকশনে, উল্টা ডিরেকশনে। গাড়ির টায়ার কি করে, মুভ করবে সামনে, তো গাড়ির টায়ারটা এই পিছের দিকে যায়। তো কি করতেছে, গাড়ির টায়ারটা গ্রাউন্ডের উপরে একটা ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে। তাহলে যেন কি করে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, গ্রাউন্ড যেন টায়ারের উপরে একটা ফরওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে, তখন গাড়িটা কি করতে পারে, সামনের দিকে মুভ করতে পারে, ঠিক আছে। এইসব ব্যাপারগুলোতে আমরা আসবো যখন নাকি ও লেভেলসে উঠবো, তখন আমরা এগুলো আরো ডিটেইলসে পড়বো। এখন আমাদের স্ট্যান্ডার্ড 8 এর জন্য এত বেশি ডিটেইলস দরকার নাই, স্যার বুঝছো? লাগবে না, অলরেডি প্রিভিয়াস ক্লাসে পড়েছি। হ্যাঁ। তো এরপরে যে জিনিসটা বলতেছি, কি জিনিস, যে you will immediately see that the man is applying the force to the car. So তাহলে তুমি এই ব্যাপারটা তো দেখতে পাইতেছো যে পুশিং ফোর্স অফ দ্য ম্যান। So তাহলে he is pushing it, but there are quite a few more forces in the picture. কেমন? To make the task a little easier, we will limit our search to those forces acting on the car. যে শুধু গাড়ির উপর কোন কোন ফোর্স কাজ করতেছে ওই জিনিসটা দেখবো। তো বলতেছে কি, যে we will also ignore forces that are very small and therefore have very little effect. যে যেসব ফোর্স গুলো খুবই স্মল অর যাদের বলতে গেলে নেগলিজিবল ইফেক্ট থাকবে, তাদেরকে আমরা কি করব না, এখানের মধ্যে কনসিডার করব না। তো বলতেছে কি, the man is clearly struggling to make the car move because গাড়ি তো অনেক ভারী। তো একটা সিঙ্গেল মানুষ একটা গাড়িকে ধাক্কা দিয়ে এরকম মুভ করানো নরমালি এরকম পসিবল হয় না, ঠিক আছে। তো বলতেছে কি, this is because there is a force acting on the car trying to stop it from moving. যে গাড়িটা মুভ করানো ট্রাই করতেছে মানুষটা ধাক্কা দিয়ে, কিন্তু কোন একটা ফোর্স এটাকে কি করতেছে, অপোজ করতেছে। তো যেই ফোর্সটা এই মুভমেন্টটাকে অপোজ করতেছে, এই ফোর্সটার নাম কি, this is the force of friction between the moving parts in the car engine, gears, wheels, axles and so on. সো তাহলে ওরকম প্রত্যেকটা জিনিস যেগুলো নাকি এরকম কন্ট্যাক্টে থাকে, তাদের একজনের সাথে আরেকজনের কন্ট্যাক্ট আসলে পরে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে। যে ফ্রিকশন ফোর্সটা কি, সে মুভমেন্টটাকে অপোজ করতেছে। এই কথাটা বলতেছে রিজনটা কি, এখানে অপোজ করার রিজনটা হলো যে আমাদের গ্রাউন্ড এইসবগুলো স্মুথ না, বুঝছো। এগুলো প্রত্যেকটা এরকম গ্রাউন্ডের মধ্যে তুমি দুনিয়াতে যত স্মুথ কোন একটা সারফেসে নিয়ে আসো না কেন, তার মধ্যে এরকম ইরেগুলার কতগুলি বাম্প থাকবে, এরকম গ্রুপস এন্ড রিজেস থাকবে, বুঝছো। তো এইগুলোর সাথে যখন নাকি গাড়ির টায়ার অমন কন্ট্যাক্টে আসে, তো তখন তাদের ইলেকট্রন গুলার মধ্যে রিপালশনের জন্য ওরকম ফ্রিকশন ফোর্স কাজ করে, ঠিক আছে। এগুলা জিনিস আমরা বড় হইলে পরে পড়বো, এখন আমাদের এগুলা এত বেশি ডিটেইলস এর দরকার নাই, ওকে। সো এখন এখানের মধ্যে কি বলতেছে, যে দিস
unhelpful force opposes the motion that the man is trying to achieve, যে মানুষটা তো ধাক্কা দিয়ে গাড়িটাকে মুভ করানোর ট্রাই করতেছে, কিন্তু এই ফ্রিকশন ফোর্সটা কি করতেছে, এই মোশনটাকে হইতে দিতে চাইতেছে না, সে এটাকে কি করতেছে, অপোজ করতেছে। তো however, when the car engine is doing the work to make the car go, the friction between the tires and the road surface is vital. কেন? তাহলে যেন গাড়িটার চাকাটা রোডটার সাথে কি করতে পারে, একদম ভালো মতো গ্রিপ করে ধরতে পারে, ঠিক আছে? যদি গাড়ির চাকাটার সাথে কি না থাকে, তোমাদের বাকিদের মাইক গুলা আনমিউট করো না, তোমাদের বাকিরা মিউট করে রাখো, আর না হলে পরে এরকম ইকো হচ্ছে আর কি, বুঝছো? তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, কি জিনিস, যে তোমার গাড়ির চাকাটা যদি গ্রাউন্ডের সাথে এরকম ভালো মতো কন্ট্যাক্টে আসতে না পারে, তো তখন কিন্তু গাড়িটা এত স্মুথলি মুভ করে না। যে নরমালি মনে করো কোন এক কি রে ব্যাপারটা কি? হ্যাঁ, সবাই মিউট করে দেন। ওকে, তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, যে গাড়ির চাকাটা যদি কি করতে না পারে, গ্রাউন্ডের সাথে গ্রিপ করতে না পারে ঠিক মতো, তো তখন গাড়ির ইঞ্জিনটা চাকাটাকে কি করতে পারবে না, চাকাটাকে দিয়ে ওরকম ঠিক মতো মুভমেন্টটা করাইতে পারবে না। যে অনেক সময় তোমাদের যাদের গাড়ি আছে, তোমরা দেখছো যে কোনো কাদা মাটির মধ্যে যদি গাড়ি পড়ে যায়, তো তখন কিন্তু গাড়িটা ইজিলি কি করতে চায় না, স্টার্ট নিতে চায় না, যে গাড়ির চাকাটা তখন কি করে না, গাড়ির চাকাটা তখন গ্রাউন্ডের সাথে গ্রিপ করতে পারে না, সে জাস্ট এয়ারের মধ্যে যে ঠিক মতো কন্ট্যাক্টে না আসলে সে জাস্ট ঘুরতে থাকে, কিন্তু সামনের দিকে মুভ করতে পারে না আর কি, ঠিক আছে? তো এরপর এখানের মধ্যে বলতেছে কি, যে on an icy road even powerful cars may not move forward because there is not enough friction between the tire and the ice. তো যেটা বললাম, যে ফ্রিকশন ফোর্স আমাদের দুই ভাবে এরকম কাজ করে, সে মোশনকে অপোজও করে, কিন্তু আবার ফ্রিকশন ছাড়া মুভমেন্টটা ইনিশিয়েটও হয় না, ঠিক আছে? তো এখানের জন্য এটা হলো অ্যাকচুয়ালি দুই দিকে আমাদের কাজ করে। মাঝে মাঝে সে আমাদের মোশনটাকে করানোর জন্য হেল্প করে, যে ফ্রিকশন এনাফ না থাকলে পরে মুভ করতে পারে না একটা জিনিস, আর এখানের মধ্যে কাজটা কি, যে ফ্রিকশন থাকলে পরে সে কি করে, মোশনটাকে অপোজ করে, যে গাড়িটা মুভ করতেছে তাকে মুভ করা থেকে কি করে, বাধা দেয় আর কি, ঠিক আছে? তো এরপর বলতেছে, তো হ্যাঁ বলো। নেভার মাইন্ড, জাস্ট লাইক আমি এগ্রি করছি, ওকে, বুঝতেছি সব। তো এখন এখানের মধ্যে দেখো হরাইজন্টাল ফোর্স গুলো যদি আমরা লিস্ট করি, তো একটা হলো পুশ অন দা কার বাই দা ম্যান, যে মানুষটা যে গাড়ির উপর পুশিং একটা ফোর্স এক্সার্ট করতেছে, এই ফোর্স। আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি, ফ্রিকশন ফোর্স অপোজিং দা মোশন। তো তাহলে হরাইজন্টাল ফোর্স গুলি আমরা দেখলাম, আর ভার্টিক্যাল ফোর্স দুইটা আমরা অলরেডি একটু আগে বলে আসছি, যে প্রত্যেকটা জিনিসের একটা ওয়েট আছে। তো তাহলে এই যে গাড়ির ওয়েটটা নিচের দিকে, আর এই যে গাড়ির চাকাটা গ্রাউন্ডের সাথে যেখানে যেখানে কন্ট্যাক্টে, ওখানে থেকে কি করতেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য গ্রাউন্ড ক্রিয়েট করে সে একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে, যেটা কি করতেছে, গাড়িটাকে সিঙ্ক হওয়া থেকে বাঁচাইতেছে। যে গাড়িটার তো ওয়েট আছে, তো তাহলে সে তো নিচে চলে যাওয়ার কথা, যে রাস্তাটা গর্ত হয়ে সে মাটির নিচে চলে যাওয়ার কথা, কিন্তু গাড়িটা নিচে চলে যায় না কেন? বিকজ এখানের মধ্যে কি করা হচ্ছে, দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইজ হেল্পিং ইট টু স্টে অন দ্য সারফেস অফ দ্য রোড, ঠিক আছে? তো এখানের মধ্যে বলতেছে কি, দেখো যে another force that acts on the car is the pull on the earth, কি বলে, pull of the earth. We call this a gravitational force or simply weight. তো তাহলে এটা হলো weight of the car. So if the car were to be pushed over the edge of a cliff, the effect of gravitational force would be very clear, as the car would fall towards the sea. যে কোন একটা গাড়ি মনে করো ধাক্কা দিয়ে কোন একটা ক্লিফের এজের ওখানে ধাক্কা দিয়ে গাড়িটাকে ফেলে দিছো, তো তখন গাড়িটা কি করবে, ওই পাহাড়ের উপর থেকে সে এখন সি এর দিকে ওরকম নিচে নেমে আসবে আর কি, যে কোনো অবজেক্ট ফেলে দিলে পরে সে নিচে মুভ করে, যে ওই জিনিসটা। তো বলতেছে কি, যে this leads us to realize that yet another force is acting on the car in figure 2.2. কেন, যে ওয়েট যদি থাকে, তো তাহলে তো সে নিচে চলে যাওয়ার কথা, তো তাহলে গাড়িটা নিচে যাচ্ছে না কেন? বিকজ something of a force is opposing the car from sinking into the ground. এই যে the road must be stopping the car from being pulled into the earth. যে রাস্তাটা কি করতেছে, যে গ্রাউন্ড সারফেসটা কি করতেছে, গাড়িটাকে মাটির নিচে চলে যাওয়া থেকে আটকাইতেছে আর কি।
তো এটা বলতেছে কি যে this force which acts in the upward direction on the car is called the reaction force. A more complete name is normal reaction force. এই normal ওয়ার্ডটার মানে আমরা আগেও মার্ক করে রাখছিলাম যে here the word normal means acting at 90 degree to the road surface. So all the forces that act on the car are shown in figure 2.3. তো এই যে figure 2.3 তে একটা স্টেশনারি গাড়ি আর একটা গাড়িকে একটা মানুষ ধাক্কা দিচ্ছে, তো তার উপরে কোন কোন ফোর্স গুলি কাজ করে ওটার একটা লিস্ট করা আছে। ঠিক আছে, তো এই ফোর্স গুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে গাড়ির উপরে কি কি ফোর্স কাজ করে? স্যার রিঅ্যাকশন ফোর্স একটু ডাউট আছে আমার, জিনিসটা বুঝি না। রিঅ্যাকশন ফোর্সটা এখানের মধ্যে ব্যাপারটা হলো যে গাড়িটার তো একটা ওয়েট আছে, তো সে কি করতেছে, সে গ্রাউন্ডের উপর একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে না? ইয়েস স্যার। সো এখন তাহলে গ্রাউন্ডটা কি করবে? কোন অবজেক্ট যদি তোমার উপর একটা ফোর্স এক্সার্ট Equal করে, force তোমার দিবে। এখানের মধ্যে ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন কাজ করবে না? সো তাহলে এখানের মধ্যে গ্রাউন্ডের উপরে গাড়িটা একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে, সো গ্রাউন্ড গাড়িটার উপরে কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। কোন ডিরেকশনে? উপরের ডিরেকশনে। সো এইটা হলো আমাদের এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা। বুঝতে পারছো? ইয়েস স্যার, আই আন্ডারস্টুড। তো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ফার্স্ট অফ অল ফোর্সেস দ্যাট অ্যাক্ট অন আ কার। তো এই জিনিসটা আমরা ফার্স্ট স্টুডেন্ট বুক থেকে দেখে নিছি। এখন আমরা যে জিনিসটা করব যে ফ্রিকশনের ওই লিস্টিংটা, যে ফ্রিকশনের জন্য কোন কোন জিনিসগুলো পসিবল এন্ড কোন কোন জিনিসগুলো পসিবল না, ওই ব্যাপারগুলো আমরা লিস্ট করে রাখবো। তো এটা আমরা নোটপ্যাডের মধ্যে লিখি। Friction is a force that opposes motion but there are few things that would not be possible without friction, those being আমরা যে কোন অবজেক্ট যে হোল্ড করতে পারি, ঠিক আছে, যে আমরা যে কোন একটা অবজেক্ট হাতে নিলে ওই অবজেক্ট আমাদের হাত থেকে পিছলায় পড়ে যায় না কেন? আমাদের হাত যদি ফ্রিকশনের জন্য। স্লিপারি থাকে, আমাদের হাত যদি স্লিপারি থাকে, মনে করো যে তেল দেওয়া আছে হাতের মধ্যে এন্ড এনিথিং, তো তাহলে কি হয়, হাত থেকে ওরকম পড়ে যাবে। ওই জিনিসটা গ্রিপটা এত ভালো হয় না বা ওইটা পিছলায় পড়ে যায়। তো তাহলে আমরা যে কোনো কিছু হোল্ড করতে পারি হাতে, তো ওই জিনিসটা ফর দ্য ভার্চু অফ হোয়াট, ফর দ্য ভার্চু অফ ফ্রিকশন। দেন আমরা যে কথাটা বললাম যে তোমরা তো সবাই টম এন্ড জেরি দেখছো না, যে টম এন্ড জেরি হ্যাঁ। ওখানের মধ্যে একটা এপিসোড আছে না ওরকম যে এই নিচ থেকে জেরি তারা কি থাকে করে না? পুরাটা রুমের মধ্যে পানি ঢেলে দেয়, ঠিক আছে, পুরাটা রুমের মধ্যে এরকম ফ্লাড করে, দেন সে কি করে রেফ্রিজারেটরের ওই সুইচটা নিয়ে সে পুরা ফ্লোরটাকে আইস বানায় ফেলে, ঠিক আছে। তো তখন টম কিন্তু নরমালি জেরির পিছে ওরকম চেস করতে পারে যতক্ষণ পর্যন্ত টম হ্যাজ হিজ নেইলস, তাই না? যতক্ষণ পর্যন্ত ও নেইলস গুলি হ্যাঁ আছে ভাই। ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারে, সে আইসের মধ্যে একটা গ্রিপ করতে পারতেছে, তো এর জন্য সে মুভ করতে পারতেছিল। যখন জেরি এসে সে একটা সিজার দিয়ে কি করে, টমের যেই নেইলস গুলা কেটে দেয়, তখন কিন্তু টম কিন্তু আর কি করতে পারে না, মুভ করতে পারে না, বিকজ হি কান্ট গেট হোল্ড অফ দা গ্রাউন্ড, বিকজ তার নেইলস গুলি কি করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। এখন সে তার ফাড় দিয়ে আর সে তার হাত দিয়ে কি করতে পারতেছে না, গ্রাউন্ডটার মধ্যে একটা গুড এনাফ গ্রিপ পাচ্ছে না বা ফ্রিকশন পাচ্ছে না, যার জন্য সে কি করতে পারে না, তখন মুভ করতে পারে না, ঠিক আছে। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা সেম, যে আমরা কোন একটা সারফেসের উপরে যদি একটা এরকম ব্যাকওয়ার্ড ফোর্স দিলে সে আমাদেরকে যদি সামনের দিকে ধাক্কা না দিত, তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে মুভ করতে পারতাম না। দেন এই যে ফ্রিকশন যে আছে, এর জন্য কিন্তু আমাদের এই যে আমাদের মান ইজ্জত আমরা বাঁচায় রাখতে পারতেছি। এই যে আমাদের যে জামা কাপড় পরে থাকি না, ঠিক আছে, এই যে আমরা জামা কাপড় পরে থাকি, এগুলার যে ফ্যাব্রিক গুলি একটা গায়ের সাথে আরেকটা লেগে থাকে কেন, এগুলা খুলে পড়ে যায় না কেন, বিকজ অফ ফ্রিকশন। যদি ফ্রিকশন না থাকতো, এই যে যত সেলাই করা এন্ড এভরিথিং সবকিছু কি করতো, পিছলায় এরকম নিচে পড়ে যেত। বুঝতে পারছো? সো তাহলে পরে তখন আমাদের এমবারাসমেন্ট আটকানোর কোনো সুযোগ থাকতো না, ঠিক আছে।
তো এর জন্য আমাদের ফ্রিকশন এগুলা জিনিসের জন্য কি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার এই যে ফারটা কেন এই আইসের সঙ্গে মানে ফ্রিকশন লাগে না? বিকজ সে তো এরকম গ্রিপ করে গ্রাউন্ডটার সাথে ধরতে পারতেছে না, আইসি সারফেস তো এমনিতেই স্লিপারি, তো ওইটার জন্য নরমালি নেইলস গুলি ওরকম চিমটি দিয়ে গ্রাউন্ডটাকে ধরতে পারতেছিল, কিন্তু ফার তো এরকম কোন একটা হোল্ড করতে পারতেছে না আইসের উপরে, এর জন্য সে মুভ করতে পারে না। তো এখন এখানের জন্য ফ্রিকশন ছাড়া কোন কোন জিনিসগুলো পসিবল হইতো না? নরমালি স্যার সলিড অবজেক্ট হলে তো ফ্রিকশন হয়, আদারওয়াইজ তো হয় না। ফ্রিকশন লিকুইডের মধ্যেও কাজ করে, ওটাকে আমরা ড্র্যাগ ফোর্স বলি, ঠিক আছে? নরমালি ওরকম লিকুইড লিকুইড ফ্রিকশন, সলিড লিকুইড ফ্রিকশন, লিকুইড গ্যাস ফ্রিকশন, অনেক টাইপের ফ্রিকশন আছে। ওই সবগুলা যত বড় হবে আস্তে আস্তে বাট স্যার শিখবা। গ্যাস কি ফ্রিকশন হয়? হ্যাঁ হয়, এয়ার ড্র্যাগ যেটা, ঠিক আছে? দেন এয়ারদের মধ্যে ওখানে টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে ওইসবের মধ্যে আমাদের ফ্রিকশন আরো অনেক কিছু আছে, বুঝছো? মাইক্রোবার্স্ট। It would be impossible to hold objects without friction. এরপরে it would be impossible to start moving without friction. এই দুইটা জিনিসই তোমাদের এখনের জন্য লিখে রাখলে পরে হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা সব একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। স্যার তোমাদেরকে নেক্সট ক্লাসে যেই জিনিসটা পড়ানো হবে ওইটার আমি একটা আগের থেকে এখন একটা ভিডিও লিংক দিয়ে রাখি, তোমরা এটা নেক্সট ক্লাসের আগে দেখে রাখবা। এনজেড ভাইকেও দিয়ে দিব লিংক, যেন তোমরা ওরকম ওখানে থেকেও পাও। আমি এখানের মধ্যে লিংক দিয়ে রাখতেছি, যেন এনজেড ভাই যদি ওরকম লিংক দিতে যদি স্যার লিংকটা চ্যাট বক্সেই দেন, এমজি স্যার কাছে হ্যাঁ। দিলে তাহলে 2 ইয়ার্স এর হ্যাঁ পর ভাই দেন, পাওয়া আমি যাবে। লাস্ট ক্লাস করতে পারিনি। ওই তো ওই জিনিসটাই তো, এর জন্য এনজেড ভাই যদি বিজি থাকে ওর দিতে দেরি হয়, তো এর জন্য এখন এখানে দিয়ে রাখতেছি। বাই দ্য ওয়ে, সবারই কি মার্চের রেকর্ডিং পাইতেছো? আই অলরেডি গট ইট। আমি ফেব্রুয়ারি পাইছি, আমি মার্চে এখনো পাইনি। বাইক ওডি খেলি বাজে। মার্চেরটা তো দেয় না। আমিও পাইছি, মার্কেটটা এখনো পাই না। আজকে দিয়েছে। তো অনেকজনে পাইছে, অনেকজনে পাইনি, দ্যাটস দ্য থিং। ভাইয়া আপনার রেকর্ডিং এনজেড ভাইয়া না দিলে তো সমস্যা নেই, কজ আপনার তো প্লেলিস্টই দেওয়া আছে। হ্যাঁ ওইটাই ওয়েল, যে কিন্তু আর্টস তো পাবো না, আর্টস সাবজেক্টে। প্লেলিস্টের ওই জিনিসগুলা তো ওগুলা তো পাবাই, যে ফিজিক্সের এগুলা যতগুলো এরকম তোমাদের প্লেলিস্টে যেগুলো আপলোড করা হবে ওগুলা জিনিস তো পাবাই। আর এখানের মধ্যে এটা হলো ও লেভেলস ব্যাচের ভিডিওর লিংক আর কি দিব, তো ওই জিনিসটা এর জন্য আলাদা করে লিংক দিয়ে রাখতেছি, বুঝছো? স্যার প্লেলিস্ট লিংকটা একটু আরেকবার দিবেন চ্যাট বক্সে এখন। প্লেলিস্টের লিংকটা একবার দিবেন। সব ক্রোম ট্যাবস যেটা ক্লাসের রেকর্ডিং সব সেভ করা, ওইসব আমার লাইক 1 জিবির মতো খেয়ে ফেলাইতেছে র‍্যাম। এত সেভ করো কি জন্য? ট্যাপ করে রাখি। ভাইয়া আপনি একটু উপরে স্ক্রল করতে পারবেন? ওকে, সো তাহলে এখানের মধ্যে এই যে ভিডিও লিংকটা দিলাম, এই ভিডিও লিংকের মধ্যে তোমরা এটা পাবা, কি বলে নেক্সট ক্লাসে যে টপিকটা পড়াবো ওই জিনিসটার উপরে ডিসকাশন করা আছে, যে টাইপস অফ ডিফরমেশন। হ্যাঁ, যে ইলাস্টিক ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশন এন্ড ফ্র্যাকচার ডিফরমেশন, এই তিনটা জিনিস নিয়ে
ডিটেলস এই ভিডিওটার মধ্যে আছে, তো এটা দেখবা তোমরা। এন্ড প্লে লিস্টের লিংক চাইছো কয়জন না? দাঁড়াও তোমাদের প্লে লিস্টের লিংকটা দিয়ে দেই। ওকে, আর এটা হলো তোমাদের প্লে লিস্টের লিংক, যে তোমাদের ব্যাচের যে যে লেকচার ভিডিওগুলি দেওয়া দেওয়া হয় আর রেকর্ডের ভিডিওগুলো যেগুলো ইউটিউবে আপলোড করা হয় ওইগুলার লিস্ট ফিজিক্সের। ভাইয়া একটা মার্চ লাইন মাসেও কি এক্সপ্লেইন আছে? করতে পারবেন? কোনটা? Friction is the force that opposes motion. ফ্রিকশন, এই ফোর্সটা সে নরমালি কোন একটা অবজেক্ট মুভ করতে গেলে তাকে কি করে, মুভ করতে দিতে চায় না, যে সে এটার মোশনটাকে কি করে, অপোজ করে। কোন একটা কিছুকে অপোজ করা বা অপোজিশনে যাওয়া মানে কি, যে ওটাকে বাধা দেয় আর কি, বুঝছো, রেজিস্ট করে। কিন্তু ফ্রিকশন ছাড়া আমাদের এরকম কয়টা জিনিস আবার পসিবল না। কেমন জিনিস? যে আমরা যে কোনো কিছু হাতে হোল্ড করতে পারি, ওই জিনিসটা কার জন্য? ফ্রিকশনের জন্য। ফ্রিকশন না থাকলে পরে কোনো কিছুকে হাতে এরকম হোল্ড করা যাইতো না। এন্ড ইয়েস, ফ্রিকশন সে মোশনকে অপোজ করে, ঠিক আছে, কিন্তু মোশন যে আমাদের ইনিশিয়েট হবে, ইনিশিয়েট মানে কি, শুরু হওয়া, ঠিক আছে, মোশনটা যে আমাদের শুরু হয় এটা কিন্তু ফ্রিকশন ছাড়া কখনো পসিবল হইতো না, ঠিক আছে। যে আমরা যে কোন একটা অবজেক্ট যে মুভ করেন এভরিথিং, ওই জিনিসটা ফ্রিকশন যদি না থাকতো তো তাহলে কোনো কিছু কি করতে পারতো না, মুভও করতে পারতো না। এই যে মনে করো আমি যে আমার হাত যে এরকম মুভ করে যে পারতেছি, এই জিনিসটা কেন? বিকজ এই যে আমার এলবো জয়েন্টের এখানের মধ্যে কি করতেছে, একটা ফ্রিকশন কাজ করতেছে, যে জিনিসটা কি করে, এটাকে হোল্ড করে রাখতেছে। যদি আমার এলবো জয়েন্ট না থাকতো আর এখানে যদি ফ্রিকশন না থাকতো তো তাহলে কি হইতো, আমার হাড্ডি এরকম নিচে পড়ে যাইতো, ঠিক আছে। এইগুলা জিনিসকে জায়গা মতো ধরে রাখার জন্য এন্ড কোনো কিছু এরকম মুভ করানোর জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতেই কি দরকার হয়, ফ্রিকশন দরকার হয়, বুঝতে পারছো? রকেট যখন স্পেসে থাকে তখন রকেট সামনে যায় কি হয়, তখন তো গ্রাউন্ড বা কোনো অপোজিট ফোর্স দেওয়ার মধ্যে কি হতো না, জাস্ট এয়ার থাকে বা কোনো স্পেস তো ফাঁকা, তখন ফ্রিকশন হয় কোথায়? ওখানের জন্য আমাদের ফ্রিকশন নেয় না, ওখানের জন্য আমাদের কি কাজ করে, যে রকেট যখন নাকি মুভ করতে নেয় তো তখন রকেট একটা থ্রাস্ট ফোর্স দেয়, যে রকেট একটা বার্স্ট অফ গ্যাস এক ডিরেকশনে ইমিট করে, তো ওইটা রিঅ্যাকশন ফোর্স হিসেবে তখন রকেটটার উপর অপোজিট ডিরেকশন একটা ফোর্স আছে, তখন সে মুভ করতে পারে। যে তোমরা সবাই জিটিএ স্যান অ্যান্ড্রেস খেলছো না? হ্যাঁ ভাই। ইয়েস স্যার। তো ওই স্যান অ্যান্ড্রেস ওই গেমের মধ্যে যে জেট প্যাকটা থাকে না, তো জেট প্যাক হ্যাঁ, নিয়ে হ্যাঁ, মুভ হ্যাঁ। করতে সময় তখন দেখবা যে তুমি মনে করো চুরি টুয়ার্ডস করতে হয়। রাইট যদি মুভ করতে চাও তো তখন দেখবা যে লেফটের দিকে রাইটে একটা শিফট গ্যাস করবে। এমিট করে, ঠিক আছে, লেফটের দিকে এক্সস্ট থেকে একটা গ্যাস বের হয়, তো তাহলে যেন কি করে, রাইটে মুভ করতে পারে। তুমি যদি তার রাইটে থেকে যাইতে অনেক চাও তো জায়গায় তাহলে ঘুরে বেড়ায় এমনি। লেফটের দিকে ওরকম গ্যাস এমিট করে, এমন টাইপের, বুঝতে পারছো? স্যার আবার একটু বলবেন, দুজন কথা বুঝতে কিছুই বুঝি না, জাস্ট মাথার উপর দিয়ে গিয়েছে। বলছি রকেট মুভ করতে সময় সে, এই যে রকেট সে উপরে যাবে, ঠিক আছে, রকেট যদি উপরে যাইতে চায় তো তাহলে সে নিচের দিকে গ্যাস এমিট করে। এই যে গ্যাস যে নিচের দিকে যাচ্ছে, তো সে এইখানে থাকা ম্যাটেরিয়াল গুলাকে নিচের দিকে পুশ করে। সো অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, অপোজিট ডিরেকশন একটা রিঅ্যাকশন ফোর্স আসে, এন্ড দ্যাটস ওয়াই সে কি করতে পারে, ওইদিকে মুভ করতে পারে। রকেট যদি কি করতে চায়, রকেট যদি টুয়ার্ডস রাইট মুভ করতে চায় তো তখন সে কি করবে, রকেট যদি টুয়ার্ডস রাইট মুভ করতে চায় সে লেফটের দিকে গ্যাস এমিট করবে। সে গ্যাস এমিট করে লেফটের দিকে, তো তাহলে যেন টুয়ার্ডস রাইট একটা ফোর্স কাজ করে রিঅ্যাকশন ফোর্স হিসেবে, তো তখন সে রাইটের দিকে মুভ করতে পারবে, এমন টাইপের। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ফ্রিকশন জিনিসটা কি? ফ্রিকশনটা একটা ফোর্স। এখানে আমাদের যে ফোর্স গুলা যে আমরা লিস্ট করছিলাম না, যে গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, নিউক্লিয়ার, যে উইক নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার, তো ফ্রিকশনটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে একটা ফোর্স, বুঝছো? জি ভাইয়া। যেগুলো আমাদের ইলেকট্রিক অ্যাট্রাকশন এন্ড রিপালশন এইসব নিয়ে কাজ করে। এগুলো যত ডিটেলসে পড়তে যাবা তত তোমাদের বড় হওয়া লাগবে বুঝার জন্য, বুঝতে পারছো? জি ভাইয়া। স্যার বা বেশি বড় তো বুড়াই হয়ে যাবে। ওইটাই, যে তোমাদের শিখার কোনো শেষ নাই, যে এখনো যতই বড় হবা, ইউনিভার্সিটি শেষ হওয়ার পরেও তোমাদের অনেক কিছু বাকি থাকবে, যে এখনো তোমরা জানো না, যে আরো বড় হইলে ওইটার উপরে পিএইচডি করলে পরে এরপর জানবা, আর ওইটার উপরে পোস্ট ডক্টরেট করলে পরে এরপর জানবা, এমন টাইপের। স্যার একটা জিনিস জানি, জিজ্ঞেস করবো? কি একটা জিনিস আমার একটু ডাউট আছে, মানে ফিজিক্সের ওয়েতে, সেটা জিজ্ঞেস করবো আপনাকে? কি? সেটা হচ্ছে টাইম নিয়ে, স্পেসের টাইম অনেক স্লো যায় বাট আর্থের টাইম অনেক ফাস্ট যায়, এটা রিজনটা কি?
স্পেসে টাইম স্লো যায়, আর্থে টাইম ফাস্ট যায়, এটা না। এটা হলো টাইম হলো আমাদের গুগলে 12 স্পেসে আসতে যায় না টাইম। টাইম হলো তোমার অবজেক্ট কত স্পিডে মুভ করতেছে এন্ড এভরিথিং, এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? যে আমাদের রিলেটিভিটির যে কনসেপ্ট, থিওরি অফ রিলেটিভিটির নাম শুনছো না? ইয়েস স্যার। তো এই থিওরি অফ রিলেটিভিটি এই জিনিসটা কি বলে? টাইম, ম্যাস এন্ড লেন্থ, এই তিনটা জিনিস হলো রিলেটিভ ব্যাপার। কার সাথে? ভেলোসিটির সাথে। যে ভেলোসিটি যত বেশি হয়, যে তুমি যত বেশি স্পিডে মুভ করবা, টাইম তত আস্তে আস্তে ফ্লো করে। তুমি যত বেশি স্পিডে মুভ করবা, তোমার ম্যাস তত ইনক্রিজ করবে। তুমি যত বেশি স্পিডে মুভ করবা, তোমার লেন্থ তত কন্ট্রাক্ট হবে, যে কমে যাবে। তো এই সবগুলা খুবই ম্যাথস হেভি জিনিস। তো এই ম্যাথ যত তোমরা আস্তে আস্তে শিখবা, দেন ইভেনচুয়ালি বুঝতে পারবা। তোমাদের তো এখনই স্ট্যান্ডার্ড এইটাই, তোমরা কি বুঝে নাই? রিলেটিভিটি মানে কি? রিলেটিভিটি মানে হলো কোন একটা কিছু রেসপেক্টে, যে রিলেটিভ মানে কি আত্মীয় স্বজন বুঝায়, আবার রিলেটিভ মানে বুঝায় কি যে উইথ রেসপেক্ট টু সামথিং, আর কোন একটা কিছুর কম্পারিজনে। ঠিক আছে? তো এইটা হলো রিলেটিভ। আর রিলেটিভিটি হলো এখানের মধ্যে কয়েকটা জিনিসের মধ্যে আমরা কম্পারিজন করতেছি, ওই জিনিসটা। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। সো তাহলে পরে তোমাদেরকে যে ভিডিওটা দিয়ে দিয়েছে, এই ভিডিওটা তোমরা নেক্সট ক্লাসের আগে তোমরা দেখে রাখবা। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা টাইপস অফ ডিফরমেশনের ওই যে টপিকটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো আজকের Okay, ক্লাস sir. আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।